প্রিয় রাজশাহীবাসী তথা দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ রানা রাব্বানী, রাজশাহী থেকে প্রকাশিত উত্তরবঙ্গের একমাত্র জাতীয় পত্রিকা দৈনিক বার্তা এবং ঢাকা থেকে প্রকাশিত খোলা কাগজ এর স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত আছি। এছাড়াও আমার নিজের একটি কাগজ আছে, সেটা হচ্ছে সাপ্তাহিক বাংলার বিবেক। সেটার আমি নির্বাহী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন ঘটে এবং তারপর থেকে সারা দেশে বিচ্ছিন্ন অনেক ঘটনা ঘটে। এই 5 তারিখের আগে গত 4 তারিখে সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা অফিসে আওয়ামী সন্ত্রাসীরা ককটেল মারে, সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং তালা ভেঙে অফিসের কম্পিউটার 4টা কম্পিউটার সেট এবং কম্পিউটার সেট লুটপাট করে এবং অগ্নিসংযোগ করে। এতে করে 4 তারিখ থেকে আজ অবধি সাপ্তাহিক বাংলার বিবেক অফিসের ওই অবস্থায় আছে। এ নিয়ে থানায় একটি মামলাও হয়েছে। যাই হোক, আমি সেই বিষয় দিকে যাচ্ছি না। মামলার গতিতে চলবে। আমি বিগত দিনে বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলাম। 2004 সালে সাংবাদিকতায় আসি, অর্থাৎ হিসাব করলে এখন দেখা যাবে যে 20-21 বছর আমার সাংবাদিকতার বয়স। আমি যে সময় সাংবাদিকতায় ছিলাম তখন রাজশাহী শহরে এত সাংবাদিক ছিল না এবং এত অপপ্রচার, প্রতারক, তারপরে হচ্ছে ব্ল্যাকমেলার, কার্ড ঝুলানো, ভুইফোড়, এই জাতীয় সাংবাদিকের আনাগোনা পদচারণা এবং ভিড়ও তেমন ছিল না। কে কীভাবে চলবে, কে কীভাবে আয় রোজগার করবে, সেটা আমার দেখার বিষয় না। কিন্তু বিগত দিনে আমি যখন সাংবাদিকতা পেশায় ছিলাম, গত 16-17 বছর আওয়ামী সরকারের আমলে একটা চক্র, যারা আওয়ামী লীগের পা চেটেছে, তারা আমাকে বিভিন্ন সময় রাজশাহীতে জামায়াত বিএনপির সক্রিয় ক্যাডার রাষ্ট্রদ্রোহী রাশিক মেয়রের গাড়িতে বোমা হামলা, চাঁদাবাজি, মাদকসহ প্রায় 2 ডজন মামলায় আসামি কথিত সাংবাদিক মাসুদ রানা রাব্বানীকে খায়রুজ্জামান লিটন রাশিক মেয়র এর গাড়িতে বোমা হামলাকারী, মাদক কারবারি, শীর্ষ সন্ত্রাসী, বিএনপির ক্যাডার ইত্যাদি কথাবার্তা বলে একাধিক অনলাইনে নিউজ করেছে। এদের মধ্যে মোহনপুর থেকে আসা এক প্রতারক আছে, তার নাম চপল, যার নিউজের কপিগুলি আমার কাছে রক্ষিত।
যাই হোক, গত 1 সেপ্টেম্বর রাজশাহী মহানগরীর রেলগেটে রাতুল সরকার একটি মানববন্ধনের আয়োজন করেছিল। সেই মানববন্ধনে মোটামুটি 25-30 জন সাংবাদিক উপস্থিত ছিল। আমিও সেখানে আমন্ত্রিত একজন সাংবাদিক ছিলাম। গেছিলাম নিউজ কাভারেজের জন্য। আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, আমি বক্তব্যও দিয়েছি। তো ওই দিন মানববন্ধন শেষে আমি আমার আপন ছোট শালা সৌরভ, তাকে এই মাজহারুল ইসলাম চপল প্রতারকের সাথে তর্কাতর্কি করতে দেখি। এবং এই তর্কাতর্কির মূল বিষয়বস্তু ছিল সৌরভের কাছে গত 4 মাস পূর্বে একটি DSLR ক্যামেরা বিক্রির নাম করে 15,000 টাকা নিয়েছে এবং পরবর্তী সময়ে ক্যামেরা দেয়নি। আবার ক্যামেরার টাকা চাইলে সে নিজেকে সাবেক মহানগর ছাত্রলীগ নেতা রকি কুমার ঘোষের সাংবাদিক বলে হুমকি ধামকি দিত। তারই ধারাবাহিকতায় সেদিন তর্কতর্কি, এই টাকাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে তাদের সহকর্মীরা মিলে তাকে চড়থাপ্পড় মারে। যেহেতু আমার শালা, এই চড়থাপ্পড় মারার ফলে তার কারো একজনের আঙ্গুলের খোঁচায় এই প্রতারক চপলের মাথার এক সাইডে একটু ছিলে যায়। তো ছিলে গেলে সেখান থেকে একটু রক্ত বের হয়। পরবর্তী সময়ে সকল সাংবাদিকরা সবাইকে ধরে ফেলে এবং বলে নিজেদের মধ্যে গণ্ডগোলের দরকার নাই, এই সেই দিয়ে চপলকে চলে যাওয়ার মতো পরিবেশ করে দেয়। এই প্রতারক চপল সেখান থেকে চলে যায় এবং রাজশাহী মেডিকেলে যেয়ে সে প্রাথমিক চিকিৎসা নেয়। আর চোর, চিট, বাটফার এদের মাথাতে সবসময় কুটুবুদ্ধি থাকে। পুরো মাথা জুড়ে ব্যান্ডেজ করে, ব্যান্ডেজ করে লাইভে এসে প্রচার করে যে তাকে হামলা করা হয়েছে, সন্ত্রাসী রাব্বানি, সৌরভ ও তার সহযোগীরা হামলা করেছে। তো কিন্তু বাস্তবতা হলো তার পুরো মাথা জুড়ে একটা সেলাই বা একটু কাটা চিহ্নও নাই। এরপর থেকে শুরু হলো এই মোহনপুর থেকে আসা প্রতারকের প্রতারণা। একটা ভিডিওতে বলল, ভিডিও ছাড়লো, সেই ভিডিওতে সে উল্লেখ করলো যে সে একটা মামলা করেছে। এই মামলায় আমাকে আর সৌরভকে আসামি করা হয়েছে। তো হচ্ছে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নিচ্ছে না, এটা একটা ধোঁয়াশা। তো এখন কথা হলো, সৌরভও পাল্টা একটা মামলা করেছে, যে মামলায় চাঁদাবাজি, হুমকি এবং নগদ 15,000 টাকা প্রতারণা মামলা আছে তার বিরুদ্ধেও। আমরাও তো বলতে পারি যে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, এটা পুলিশের কাছে ধোঁয়াশা। গ্রামের লোকজন সবসময় কুটবুদ্ধি সম্পন্ন হয় এবং এরা শয়তান হয়। তারই ধারাবাহিকতায় আরেকটা ভিডিও ছেড়েছে, সেখানে সাবেক এক ডিবি কর্মকর্তার বাড়িতে লুটপাট করেছে। তার বাসা তালা মারা ছিল, তালা ভেঙ্গে
তার বাসায় লুটপাট করা হয়েছে, যেখানে এর বিরুদ্ধে মামলাও হয়েছে। সে বলছে যে সাবেক ডিবি এসআই হাসান তার বাড়িতে সেপ্টেম্বর মাসের 4 তারিখ রাত 8:30 রাতে আমি সহ বেশ কয়েকজন মিলে তার বাড়িতে লুটপাট চালিয়েছি। কিন্তু সেদিন যারা ওই বাড়িতে হাসানকে খুঁজতে গেছিল এবং সন্ধ্যের বর্ষবর্তী হয়ে হাসানের ঘরে আছে কিনা হাসানের ফ্ল্যাটে ঢুকেছিল, ওই বাড়ির মালিক সহ স্থানীয় 4 জনকে নিয়ে ঢুকেছিল, যেটার পুরো ঘটনার ভিডিও আছে এবং ভিডিওর কোথাও আমি ভিডিওর কোথাও নাই। তারপরে সে লিখেছে আমি লুটপাট করেছি। হ্যাঁ আমি ছিলাম। আপনার সামনে তো সব যা যা দেখার দেখলো। হ্যাঁ কোনো কি ক্ষয়ক্ষতি হয়েছে কি? না না কোনো কিছু কেউ কোনো কিছু নিয়েছে কি? ঠিক আছে তো নাকি? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এবং ক্যাপশনে লিখেছে আমি মাদক কারবারি। জানেই না যে আমি মাদকের জম, যে আমাকে দেখলে মাদক কারবারিরা পালায়। বিগত দিনে আওয়ামী লীগের আমলে তারা যেভাবে অপপ্রচার করেছে আমার বিরুদ্ধে, এই বর্তমানেও এই একই কাজ করে যাচ্ছে। তো আরেকটা রেকর্ডিং অডিও রেকর্ড ছেড়েছে যে আমি সমন্বয়কদের নাম করে 50,000 টাকা চাঁদা চেয়েছি। এই প্রতারক জানে না যে অডিওটা ছাড়া হয়েছে কি হলো ভাই? ওদের তো মোটা গল্প। হ্যাঁ, কাদের ভাই? গল্প থাকলে বলো, আমি সেই প্রস্তাবটা দিব। ভাই কি বলবো ভাই বলেন, এখন পরিস্থিতিতে হাতের অবস্থা তো ভালো না, কি করতে হবে তাই বলেন। ওই আমি নিজেই যেতে থানায় গেছিলাম। হ্যাঁ ভাই, মাত্র ওখান থেকে বেড়ে আসলাম। এসে আমার মুড়ে এসে তোমাকে ফোন দিলাম। ওদের হচ্ছে মোটা গল্প। কি বলছি? ওদের মোটা গল্প। তোমার কোন গল্প থাকলে বলো, আমি সেটা বলবো। ভাই আমার কোনো গল্প নাই, আপনি বলেন ভাই। আমি ছোট ভাই, আপনি আমার জন্য কি করতে পারবেন ভাই, আপনি করেন। সে আমার বন্ধুর ছেলে, তার নাম আকাশ। সে একটা মামলার আসামি। আমাকেও ফোন করে বলেছিল যে চাচা আপনি আমাকে এই মামলা থেকে বাঁচানোর জন্য একটু চেষ্টা করেন, আমি 1,500 টাকা দেব। তা আমি বলেছিলাম টাকার বিষয়ে আমি কারোর সাথে কথা বলতে পারবো না, এই বিষয়টা তুমি নিজেই দেখো। পরে সে আমাকে বড়জোর অনুরোধ করে, বারবার অনুরোধ করে আমাকে সেই বিষয়টা দেখার জন্য বলেছিল। আমি ভুলে গেছিলাম। পরে রাত 11টা, 11:30টার দিকে আবারও ফোন দিয়েছিল, দিয়ে অনুরোধ করেছে। তা আমি মামলার বাদীকে চিনি না, বাদীর পাড়ার একজনকে জিজ্ঞেস করেছিলাম যে এই ছেলেটার কে মামলা থেকে বাদ দিলে ভালো হয়, কারণ সে ঘটনার সাথে জড়িত না। যদিও বা তার ভিডিও ফুটেজে সে ঘটনার সাথে জড়িত এরকম ভিডিও ফুটেজ আছে, আমি এটা পরে দেখেছি। তারপরেও সত্যটাকে গোপন করে তাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। এদের কাজই ওগুলা, এদের কাজই হচ্ছে অন্যের নামে অপপ্রচার করা এবং ব্ল্যাকমেল করা। বাস্তবতা হলো রাজশাহী শহরের অনেক ছোট শহর, আমরা সবাইকে চিনি। যারা রাজশাহী শহরের আমরা স্থানীয় বাসিন্দা আছি, আমরা সবাইকে চিনি। ছোট বড় সবার সাথেই সবার মোটামুটি সম্পর্ক আছে। আর আমি যেহেতু একেবারে আদি স্থানীয় বাসিন্দা, আমাকে 30টা ওয়ার্ডে স্থানীয়রা চেনে না, এরকম সংখ্যা খুব কম। আমার বিষয়ে
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে একবারে কনস্টেবল পর্যন্ত আমি সবাইকে অনুরোধ করব আমার বিষয়ে তদন্ত করতে। আমি যদি মাদক কারবারি হই, আমি যদি শীর্ষ সন্ত্রাসী হই, তাহলে আমাকে আটক করা হোক, এটাতে আমার কোনো সে নাই। কিন্তু এই অপপ্রচার যে করছে, সে যদি মিথ্যা বলে থাকে, রাজশাহীবাসীর কাছে, স্থানীয় বাসিন্দাদের কাছে আমার অনুরোধ, এই মোহনপুর থেকে এসে এই অপপ্রচারের কাজ করার জন্য তাকে লাথি মেরে, ঝাঁটা মেরে রাজশাহী থেকে যেন বের করে দেওয়া হয়। আমি রাজশাহী স্থানীয় বাসিন্দাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই ভাইরাসগুলির একটা জোট আছে, এরা একটা প্রতারক চক্র, এবং এদের সঙ্গী কারা, এই ভিডিওতেই পর্যায়ক্রমে আপনাদের এদের সঙ্গীগুলিকে দেখতে পাবেন। হ্যাঁ, এখন গুছিয়ে মিথ্যা কথা নিয়ে যে বিএনপির নেতাদের কাছে ভালো হচ্ছে। বিএনপির নেতারা কি আমার সম্বন্ধে জানে না? আমি কে, আমার কর্মসূচি কি, আমি কি করেছিলাম? এদের অত্যাচারে এই মেয়র নির্বাচনের আগে, মেয়র নির্বাচনের এক সপ্তাহ আগে আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন এলাকা থেকে এসে আমি সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটনের গাড়িতে বোমা হামলা করেছি এই অপবাদ দিয়ে আমার অফিসে হামলা চালাই, ভাঙচুর করেছিল। আমি এখানে ছিলাম না দেখে প্রাণে বেঁচে গেছিলাম। আমার অফিস থেকে 3 জন সাংবাদিককে ধরে নিয়ে যে তারা মারধর করেছিল, সেই বিষয়েও মামলা আছে থানায়। এবং তাদের অপপ্রচারের কারণে আমি সাবেক মেয়রের নির্বাচনে আমি লিফলেট বিতরণ অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছিলাম। আমার মতো যান বাঁচানোর জন্য অনেকেই বিভিন্নভাবে বিগত দিনে আওয়ামী লোকজনের সাথে মিশেছি। হ্যাঁ, আমারও হ্যান্ডবিল বিতরণের একটা কাহিনী আছে, সেটাও এই প্রতারক প্রচার করছে। ওই প্রতারক জানে না, মহানগরের আহ্বায়ক কমিটির প্রধান অ্যাডভোকেট ইরশাদ আলী ঈশা, উনি আমার চাচা, আপন চাচা না প্রতিবেশী চাচা। সে আমাকে ছোট থেকে চেনে। উনি নেতা ছিলেন আমার একেবারে সেই স্কুল জীবন থেকে। 28 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনসার ভাই, তিনি আমার একেবারে স্কুল জীবন থেকে নেতা ছিলেন। 28 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফুল হক বাচ্চু ভাই, তিনি আমার নেতা ছিলেন। ষষ্ঠীতলার শ্রদ্ধেয় বড় ভাই মামুন ভাই, তাদের ওই ব্যানার থেকে আমরা বিএনপি রাজনীতি করতাম। মিনু ভাইয়ের আমাকে ব্যক্তিগতভাবে চিনে, তিনি তখন একক নেতা ছিলেন। শফিকুল হক মিলন ভাই আমাকে চেনেন। এই প্রতারকরা আমার বিরুদ্ধে যে অপপ্রচার করছে, আমি বিএনপি নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করব, বিগত দিনে ব্যাপক লাঞ্ছিত হয়েছি, আপনারা দয়া করে বিষয়টা দেখবেন। এছাড়াও রাজাহাতার আমাদের শ্রদ্ধেয় মুরব্বী বড় ভাই নজরুল হুদা বড় ভাইকে আমি অনুরোধ করব, আমার এই বিষয়টা দয়া করে দেখবেন।
এই অপপ্রচারকারী চপল আর তাদের যে প্রতারক চক্র ছিল, এই প্রতারক চক্রের অনেকে আছে যারা হচ্ছে জামাত বিএনপির লোকজনকে থানায় ধরে দিয়েছে, মালোপাড়া ফাঁড়িতে ধরে নিজেরা মেরেছে এবং সেই আসামিদের বাড়িতে গিয়ে তারা টাকা নিয়ে এসছে, মোটা অঙ্কের টাকা নিয়ে এসছে। তারা নিজেরাও আসামিদেরকে আঘাত করেছে। কই তাদের বিষয়ে তো কোনো পদক্ষেপ নাই বা তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নাই। যাই হোক, আমার বিরুদ্ধে অপপ্রচার যদি সত্যি হয় আমি দলের লোকজনকেও বলবো আমার বিরুদ্ধে ব্যবস্থা নেই, আর যদি অপপ্রচার মিথ্যা হয় দলের লোকজনকে বলবো যে আপনারা এই বিষয়টা প্লিজ দেখেন। ধন্যবাদ।